কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আলোচনা করব উন্নত প্রযুক্তির মাধ্যমে শীতকালীন ডাল শস্যের চাষ। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর অরুণ কুমার বারিক, সঙ্গে রয়েছি বিপ্লব ঘোষ। নমস্কার অরুণদা। নমস্কার। আমি প্রথমেই জানবো যে ডাল শস্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রতিনিয়ত আমাদের ডালের প্রয়োজন হয়ে থাকে, কিন্তু যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ কিন্তু ডাল শস্যের চাষ হয় না বললেই হয়। চাষি বন্ধুদের একটা অনীহা থেকে যায়, তো এই অনীহা কাটিয়ে কিভাবে এই ডাল শস্যের উৎপাদন বাড়ানো সম্ভব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমি যেটা জিজ্ঞাসা করবো আপনার কাছে যে কেন ডাল শস্য চাষের প্রয়োজন এবং চাষি বন্ধুদের একটা অনীহা রয়েছে কেন, কিভাবে এই অনীহা কাটিয়ে এর উৎপাদন বাড়ানো যেতে পারে। দেখুন, আপনি যেটা বললেন যে ডাল শস্যের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের জোগান নেই। তো সেটা হচ্ছে প্রথম কথা। আমি কিছু পরিসংখ্যান দিই, সেখান থেকে বোঝা যাবে যে পশ্চিমবঙ্গে আমাদের যে এখন জোগান আছে ডাল শস্যের, তার চাইতে কিন্তু আমাদের চাহিদা অনেক বেশি। এবং সেটা দেখা যাচ্ছে যে মাত্র আমাদের মোট যে চাহিদা তার তুলনায় মাত্র 15-20% আমরা উৎপাদন করতে পারছি। এই হচ্ছে একটা দিক। আর হচ্ছে কি যে আমাদের যে দৈনিক যে প্রয়োজন ডাল শস্যের, যতটা মাথা পিছু প্রয়োজন, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে 1951 সালে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে প্রায় 60 গ্রামের মতো দৈনিক মাথা পিছু আমরা পেতাম আর কি। কিন্তু এই মুহূর্তে সেটা দাঁড়িয়েছে যে দৈনিক মাথা পিছু মাত্র 37 গ্রাম। এবং আর একটা জিনিস দেখলে খুব অবাক হবেন যে যেটা অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাদের নিয়ম মতো তারা যেটা বলে সেটা হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে 60-80 গ্রাম দৈনিক মাথাপিছু ডালের প্রয়োজন। কিন্তু সেখানে আমরা অনেকটাই পিছিয়ে আছি। তো এই জায়গাগুলো দেখলে বোঝা যাবে যে আমরা বিভিন্নভাবে ডাল শস্যের উৎপাদন আমরা কিন্তু বাড়াতে পারবো। বিভিন্ন দিক আছে সেগুলো। তাছাড়া এই ডাল শস্য যেটা বলি, এই যে আমাদের যে শস্য পর্যায়, সেখানে কিন্তু আমন ধানের পরে আমরা যদি একটা ডাল শস্যের মানে সিম্বি গোত্রীয় উদ্ভিদের চাষ করি, তাহলে কিন্তু সেখানে মাটির উর্বরতা অনেকটা বেড়ে যায়। তো এই একটা দিক আছে যে ডাল শস্যের প্রয়োজনীয়তা আছে আমাদের এই শস্য পর্যায়ে। একদম ঠিক কথা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সময় একটা উপযুক্ত সময়। তো চাষি বন্ধুরা আমন ধান এবার তো কাটতে শুরু করেছেন বা কাটবেন। তো এই আমন ধান কাটার পর কি কি ডাল শস্যের চাষ চাষি বন্ধুরা করতে পারবেন? আমন ধান কাটার পর সাধারণত যে ডাল শস্যগুলো মুখ্যভাবে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে চাষ করা হয় সেগুলো হচ্ছে মসুর, ছোলা, খেসারি ইত্যাদি। আরও ছোটোখাটো আছে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই কিন্তু এই ফসলগুলো চাষ করা হয়। আর ধান কাটার পর শুধু নয়, আমরা দেখেছি যে পয়রা চাষ বা যেটাকে বলে উতেরা চাষ, কলাইয়ের যে পয়রা চাষ, সেটাও কিন্তু আমন ধান কাটার 2 সপ্তাহ আগে আমরা যদি একটু কাদা কাদা জমিতে সরাসরি ছড়িয়ে দিই, তাহলেও কিন্তু সেখানে ডাল শস্যের একটা উবরি ফসল পাওয়া যায়। এবং সেক্ষেত্রে আমরা এক ফসলি জমিকে কিন্তু 2 ফসলি জমিতে পরিণত করতে পারি। তো এই হচ্ছে প্রধান প্রধান ডাল শস্যগুলো, যেগুলো আমন ধান কাটার পরে বা তার আগে আমরা বীজ বপন করতে পারি। আরও বিস্তারিত নিয়ে আলোচনা করব, যেমন বীজ শোধন, জীবাণু সারের প্রয়োগ বা সার, এগুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় জানবো, যেহেতু আমরা আলোচনা করছি যে উন্নত প্রযুক্তির মাধ্যমে ডাল শস্যের চাষ, তো এই ডাল শস্য চাষের উন্নত যে পদ্ধতিগুলি রয়েছে সেগুলো যদি একটু বলেন। উন্নত পদ্ধতি বলতে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে চাষি ভাইদের জন্য বলবো যে উন্নত জাত যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব দীর্ঘমেয়াদী হলে চলবে না, স্বল্পমেয়াদী জাত হতে হবে এবং উচ্চ ফলনশীল হতে হবে। আর হতে হবে কি যে আবহাওয়ার এই যে পরিবর্তন হয় ডাল শস্যের সময়, দেখা গেছে কখনো প্রচণ্ড শীত, কখনো আবার গরম চলে আসে। তো এই আবহাওয়ার যে পরিবর্তনগুলো, এইগুলো যাতে সহ্য করতে পারে, এই ধরনের বেশ কিছু প্রজাতি আছে, সেগুলো আমাদের কিন্তু চাষবাস করতে হবে। তবেই কিন্তু আমরা ডাল শস্যের ফলন কিন্তু বাড়াতে পারবো। এবার একটু আমরা ধাপে ধাপে যদি একটু আলোচনা করি যে ডাল শস্য চাষি বন্ধুরা তো করবেন একটা উপযুক্ত সময়, আমরা বলতেই পারি যে বীজ শোধন কীভাবে করবেন এবং এর জীবাণু সার প্রয়োগ ও সার প্রয়োগের যে পদ্ধতিগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডাল শস্য চাষের ক্ষেত্রে। এগুলো একটু যদি ধাপে ধাপে বলেন।
এখন ডাল শস্য চাষের প্রধান যে দিকগুলো আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে বীজ শোধন। কারণ বীজবাহিত বেশ কিছু রোগ আছে, যেমন মরচে রোগ, ধসা রোগ, ঢলে পড়া রোগ, এইসব রোগগুলো কিন্তু বীজবাহিত। তো এই বীজবাহিত রোগগুলো আমরা যদি প্রতিকার করতে চাই, সেই জন্য কিন্তু বীজ শোধন প্রথমেই দরকার সব ডাল শস্যের জন্য। তো বীজ শোধন করতে গেলে আমরা যে ছত্রাকনাশক যে ওষুধগুলো আমরা প্রয়োগ করি, চাষি ভাইয়েরা যেটা প্রয়োগ করেন আমি দেখেছি মাঠে মাঠে, তো সেগুলো হচ্ছে ম্যানকোজেব, কার্বানডাজিম, ক্যাপটান, এই ধরনের ওষুধগুলো বাজারেও পাওয়া যায় এবং চাষি ভাইয়েরাও জানেন খুব ভালোভাবে। তো এই ম্যানকোজেব বা কার্বানডাজিম এগুলো 1 কেজি বীজের জন্য সাধারণত 2.5 থেকে 3 গ্রাম আমরা যদি প্রয়োগ করি, এবং আমাদের বিঘা প্রতি যা বীজ লাগবে তার জন্য হিসাব করে আমাদের ওটা দিতে হবে। তো সেই বীজ শোধন খুব ভালোভাবে আমাদের করতে হবে। বীজ শোধন করতে গেলে প্রথমে কিন্তু দেখতে হবে যে বীজগুলো তার আগের দিন বিকেলে বা সন্ধ্যের দিকে ভিজিয়ে দিতে হবে। ভিজিয়ে দিলে তারপর সকালে উঠে ওগুলো ছেঁকে নিয়ে তারপরে কিন্তু আমরা বীজ শোধন করব। আর একটা দিক খুব দরকারি, সেটা হচ্ছে কি না, বীজ শোধন কিন্তু 7 দিন আগে করতে হবে বীজ লাগানোর। অর্থাৎ বীজ লাগানোর সময় কিন্তু আমরা রাইজোবিয়াম কালচার প্রয়োগ করব, সেই জন্য বীজ লাগানোর 7 দিন আগে আমাদের বীজ শোধন করতে হবে, এইটুকু দেখতে হবে ভালো। এবারে আসি আমি জীবাণুসার। কারণ ডাল শস্যের দেখা যাচ্ছে যে জীবাণুসার প্রয়োগ হচ্ছে খুবই দরকারি। কারণ যেই জমিতে ডাল শস্য একবারই হয়নি সেখানে তো অবশ্যই দিতে হবে। তো জীবাণুসার হচ্ছে রাইজোবিয়াম যে জীবাণুসার, সেটা আমরা যদি বীজের সাথে যেদিন বীজ লাগানো হবে তার কাছাকাছি সময়ে সেটা আমরা সেই বিঘা প্রতি যে বীজ লাগবে সেই বীজের সাথে 200 গ্রাম রাইজোবিয়াম কালচার আমরা খুব ভালো করে মিশিয়ে দেব, এবং একটু হালকা যদি আমরা ওই গুড়ের সংমিশ্রণ করি ওর সাথে, তাহলে আরও ভালো হয়। কারণ জীবাণুসার ব্যবহার করে দেখা গেছে যে আমরা ফলন প্রায় 20 থেকে 25% ফলন বাড়াতে পেরেছি। তো সুতরাং জীবাণুসার প্রয়োগ অবশ্যই কর্তব্য এবং সেটা আমাদের ফলনে অনেক বাড়বে। আরেকটা যেটা হচ্ছে যে এই আমন ধান কাটার পর চাষি বন্ধুরা ওই জমিতেই তো ডাল শস্য চাষ করবেন, সেই জমিতে একটা জো থেকে যায়, যেহেতু আমন ধান চাষ করেছেন পাশাপাশি জমিটাও কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে। তো খুব একটা কি সার বা সেচের প্রয়োজন হয়? না, ডাল শস্য চাষের ক্ষেত্রে সেচের খুব একটা প্রয়োজন হয় না। কারণ আমরা আমন ধান কাটার পরেই দেখা যাচ্ছে মাটিতে রস থাকে ভালোই। সেখানে একটা মাত্র আছে ডাল শস্য, হলো ছোলা। ছোলাতে একটা বা দুটো যদি শেষে দিকে সেচ দেওয়া যায় ফুল আসার আগে, সেখানে কিন্তু উপকার হয়। সেই জন্য কিন্তু খেসারির ক্ষেত্রে বা মুসুরের ক্ষেত্রে সেচের প্রয়োজন হয় না বললেই চলে। এবং সেখানে আমাদের দেখতে হবে যে মাটিতে যাতে উপযুক্ত রস থাকে। সেই রস থাকলে সেখানে যদি আমরা বীজ বপন করতে পারি তাহলে দেখা গেছে আমাদের ফলন ভালোই হয় সেখানে। তো এই ফলন বাড়াতে গেলে কি অনেক সময় দেখেছি চাষি বন্ধুরা ছড়িয়ে বোনেন, বা অনেক ক্ষেত্রে কিছুটা সারিবদ্ধভাবে বোনা যেতে পারে। তো বিশেষ করে রোগ পোকার হাত থেকে গাছকে বাঁচাতে গেলে এবং বেশি পরিমাণ ফলন পেতে গেলে কিভাবে বুনলে ভালো হয়? এখন আমরা যেটা বিজ্ঞানসম্মত সেটা বলি সারিতে বোনাই খুব ভালো। কারণ সেখানে মাধ্যমিক পরিচর্যা যেগুলো সেগুলো ভালোভাবে করা যায়, অর্থাৎ নিড়ান দেওয়া, ওষুধ প্রয়োগ করা, এগুলো করা যায়। কিন্তু চাষিবারে সাধারণত মজুর কম পাওয়া যায় সেই সময়, সেই জন্য ওনারা সাধারণত ছড়িয়েই বোনেন। সেই ক্ষেত্রে ফলন কিছুটা কম হতে পারে, কিন্তু সারিবদ্ধভাবে বোনাই সবচেয়ে ভালো। এবং এখানে দেখা গেছে যে সারি থেকে সারির দূরত্ব যাতে 1 ফুট অন্ততপক্ষে হয়, আর প্রত্যেকটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব সারির মধ্যে ওটা 4 ইঞ্চি যাতে হয়। আর হচ্ছে দেখতে হবে যে আমাদের প্রতি বর্গ মিটার জায়গাতে যেন 40 থেকে 50টি গাছ অবশ্যই থাকে, সেটা মুসুরির ক্ষেত্রেই হোক বা ছোলার ক্ষেত্রেই হোক। এইগুলো আমাদের দেখতে হবে ভালো করে। এবার আসি, আমরা জানি যে প্রতিটি ফসলের ক্ষেত্রে রোগ পোকার সমস্যা তো আছেই, এবং তার জন্য চাষি বন্ধুরা তো এর নানা রকম কীটনাশক বা রোগনাশক তারা ব্যবহার করে থাকেন। তো এই রোগ পোকার সমস্যা নিয়ে তো আসবোই, প্রতিকার কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটাও আসবো, আর সারের পরিমাণটা একটু জানবো। এখন প্রথম যে আমাদের চাষবাস হবে সেখানে কিন্তু আমরা প্রথম জৈব সার প্রয়োগ করব জমিতে, এবং বিঘা প্রতি আমরা মোটামুটি 5 কুইন্টালের মতো জৈব সার যদি দিই খুব ভালো হয়। আর রাসায়নিক সারের ক্ষেত্রে আসি আমি, সেখানে আমরা দেখেছি যে সুষম সার প্রয়োগ করতে হবে, অর্থাৎ ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরেট অফ পটাশ ব্যবহার করতে হবে। সেই জন্য আমরা বিঘা প্রতি 5.5 কেজি ইউরিয়া, 33 কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং 4.5 কেজির মতো মিউরেট অফ পটাশ ব্যবহার করতে হবে।
আর এগুলো সবগুলোই একসাথে বীজ বোনার আগে আগেই আমরা জমিতে প্রয়োগ করব। আর একটা কথা খুব জরুরি, যেটা হচ্ছে এই যে ডাল শস্য চাষের জন্য আমরা সালফার আর ফসফরাস এর চাহিদা খুব বেশি। তো সেই জন্য এমন সার আমরা ব্যবহার করব যেটা হচ্ছে দুটোই সেখান থেকে যোগান পাবো আমরা, সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। এখানে ফসফরাসও আছে, সালফারও আছে। তো সেই জন্য আমি চাষিদের ভাইদেরকে বলবো যে যাতে করে এসএসপি বলি আমরা যেটাকে, সিঙ্গেল সুপার ফসফেট অবশ্যই যেন ব্যবহার করে। আর যেটা বলছিলাম যে রোগ পোকার ব্যাপারটা, এবং সেটা কি কি ধরনের রোগ পোকার আক্রমণ হয় এবং কিভাবে চাষি বন্ধুরা নিয়ন্ত্রণ করবেন, এর প্রতিকার কিভাবে করবেন? একটা জিনিস বলি যে রোগ এবং পোকা এই দুটোই কিন্তু খুব জরুরি দমন করতে হবে অবশ্যই। তো রোগের ক্ষেত্রে আমি বলি যে ডাল জাতীয় শস্যে মসুরি হোক, খেসারি হোক বা ছোলাই হোক, সেখানে বেশ কিছু বীজবাহিত রোগ আমরা দেখতে পাই। এবং তার মধ্যে আমরা দেখেছি ঢলে পড়া রোগ আছে, সেখানে ধসা রোগ আছে, মরচে রোগ আছে, এই ধরনের রোগ, এগুলো সব বীজবাহিত রোগ। এবং আরেকটা জিনিস খুব লক্ষ্য করা যায় যে যখন হালকা বৃষ্টি হয় বা কুয়াশা থাকে বা দেখা গেছে যে ঠান্ডা পড়েছে খুব বেশি, তো সেক্ষেত্রে দেখা যায় যে এই রোগগুলোর প্রাদুর্ভাব খুব বেশি। এবং এখানে আস্তে আস্তে বাদামি রঙের থেকে আস্তে আস্তে কালো হয়ে যায় গাছ। তো এই ক্ষেত্রে কিন্তু বীজ শোধন, যেটা আমি প্রথমে বললাম, সেই বীজ শোধন করলে কিন্তু এই সমস্ত রোগগুলো দূর করা যাবে। আর পোকার ক্ষেত্রে বলি, কিছু পোকা আছে যেমন সুঁটি ছিদ্রকারী পোকা, আর একটা হচ্ছে জাব পোকা। এই পোকাগুলো কিন্তু বেশিরভাগ ক্ষতি করে। তো এই পোকাগুলো দমন করার জন্য বেশ কিছু রাসায়নিক ওষুধ ব্যবহার করা যেতে পারে। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে মনোক্রোটোফস, অ্যাসিফেট, হ্যাঁ, এই ধরনের কিছু ওষুধ আছে। এগুলো আমরা 1.5 থেকে 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে আমরা যদি স্প্রে করি তাহলে ভালো। আর প্রতি বিঘা জমিতে আমাদের অন্তত 4 ড্রাম জল লাগবে। 4 ড্রাম জলের মধ্যে এগুলো গুলে স্প্রে করতে হবে। আচ্ছা, আর একটা বিষয় নিয়ে আমি বলি যে ডাল শস্য চাষের জন্য কিন্তু অনুখাদ্যের প্রয়োজন অবশ্যই প্রয়োগ করতে হবে। কারণ আমরা দেখেছি যে অম্ল মাটিতে, যে সমস্ত অম্লভাবাপন্ন মাটি আছে, সেখানে আমরা বোরন, জিঙ্ক এবং মলিবডেনামের অভাব দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে বোরনের জন্য আমরা বোরাক্স ব্যবহার করব। এবং এটা হচ্ছে 2 বার যদি স্প্রে করি, একটা 35 দিন পরে ফসল বোনার আর একটা 55 দিন পরে, যদি আমরা প্রতি লিটার জলে 2 গ্রাম বোরন বা বোরাক্স আমরা স্প্রে করি জমিতে, তাহলে কিন্তু ফলন অনেকটাই বাড়বে। আর মলিবডেনামের ক্ষেত্রে বলি, ওটা হচ্ছে আমরা প্রতি লিটার জলে আমরা যদি 0.5 গ্রাম করে অ্যামোনিয়াম মলিবডেট ব্যবহার করি, তাহলে সেখানেও কিন্তু ফলনটা অনেকটা বাড়ে। কারণ হচ্ছে এটা হচ্ছে ব্যাকটেরিয়াগুলোর যে বৃদ্ধি সেটা খুব ভালো হয়, সেই জন্য কিন্তু ফলনটা বেড়ে যায়। তো আজকে আমরা আলোচনা করলাম উন্নত প্রযুক্তির মাধ্যমে শীতকালীন ডাল শস্যের চাষ। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর অরুণ কুমার বাড়ি, সঙ্গে ছিলাম বিপ্লব ঘোষ। নমস্কার। নমস্কার। কিষাণ বাণীর আসরে আজ আমরা কথা বলছি ডাল শস্যের চাষ নিয়ে। দ্বিতীয় পর্বে আমরা কথা বলবো বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের নোয়াপাড়া গ্রামের প্রগতিশীল চাষি বন্ধু রাব্বুলাল শেখের সঙ্গে। রাব্বুলাল ভাই, আপনাকে আমাদের আসরে স্বাগত জানাই। নমস্কার। আপনি কি কি ডাল শস্যের চাষ করেন? আমি মসুর ডাল করি এবং ছোলা করি। এই সময়ে এই দুটো, মসুর এবং ছোলা, কতটা জমিতে করেন? আমার ওই 3 বিঘার মতো হয়। মসুর কতটা আর ছোলা কতটা? ছোলা আপনার 1 বিঘা হয়, আর মসুরটা আপনার ওই 2 বিঘা 2.5 বিঘাও হয়। মানে 3 থেকে 3.5 বিঘে জমিতে ডাল শস্যের চাষ করেন। এখন তো বেশিরভাগ চাষি বন্ধুরা ডাল শস্যের চাষ করেন না। আগে যতটা হতো এখন কমে যাচ্ছে, ইদানিংকালে হয়তো একটু একটু বাড়ছে, অনেকেই বলছেন সেটা, কিন্তু মোটের ওপর খুব বেশি নয়। কিন্তু আপনি এতটা জমিতে ডাল শস্যের চাষ করেন কেন? আমাদের মাঠে 2টো মাঠ আছে, যে মাঠে আমাদের কলাইটাই ভালো হয়, লাভজনক হয়। অন্য সেচের কোনো ব্যবস্থা সেরকম নেই, হয়তো পুকুর আছে, তো আমাদের ওইখানে কলাইটাই ভালো হয়। দুটো ওই কলাই মাঠ বলেই পরিচিত। আমাদের ওই মাঠটাতে প্রায় 40-50 বিঘা জমিতে ডাল শস্য হয়, চাষিরা করেন। মানে আপনি একা না, ওখানে প্রায় সকলেই খানিকটা অন্তত ডাল শস্যের চাষ করছেন। ডাল শস্যের চাষ গোটা গ্রামের মানুষই করে, ওই মাঠে যার যার জমি আছে সবাই করে।
অনেক ক্ষেত্রে চাষি বন্ধুরা অভিযোগ করেন, তাদের সঙ্গে কথা বলতে গিয়ে শুনেছি যে আমি তো চাই ডাল শস্যের চাষ করতে, কারণ ডাল শস্য খুব লাভজনক, কিন্তু আমার পাশের জমি, সেখানে বোরো ধানের চাষ হচ্ছে, আমার জমি ডুবে যায়, আমার ডাল শস্য নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি ডাল শস্যের চাষ করতে পারি না। এই সমস্যাটা তাহলে আপনাদের হচ্ছে না? আমাদের এখানে হচ্ছে না, আমাদের ওটা একটা ডিসি প্লটের মতো চাষটা হয়। ওইখানটাতে আপনার কোনো ধান চাষ হয় না, কলাই চাষে আমরা ছোটো থেকে দেখে আসছি। দুটো মাঠ আমাদের আছে, 50 বিঘার মতো হবে। ওই মাঠটাতে কলাই চাষই হয়। পায়রা করেন না? চাষ করে যেটা ফলনটা বেশি হয়, আর পায়রা করে চাষটা মানে ফসলটা কম হয়। তো অনেকটা তো দেরি হয়ে যায়। এবছর তো যথেষ্ট দেরি হচ্ছে, কারণ ধান এবারে দেরি করে বোনা হয়েছে, ধান উঠবেও দেরিতে। তাতে সমস্যা হয় না? কারণ শীতটা তো কম পাবেন। হ্যাঁ, ওই মাঠে আমাদের ওই ধান থাকে, 36 টাইপের ধান থাকে, যেটা আমাদের কাটা প্রায় হয়ে গেছে। এই কার্তিক মাসের মধ্যে আমরা মসুর চাষটা করে দিই, সেক্ষেত্রে সমস্যা হয় না। একটু খরচের দিকে যাই। 1 বিঘে জমির ওপরে যদি আমরা একটা হিসেব কষি, তাহলে কীরকম খরচ হয়? বিঘা প্রতি আমাদের ডাল শস্য চাষে ট্রাক্টরে ওই 900 টাকা মতো খরচ হয়, এবং যেটা বীজটাতে আপনার খরচ হয় 8 কিলো করে বিঘা লাগে। কত টাকা কেজি? এটা আমরা 80 টাকা কিলো পাই। তার মানে 8 8 64, 640 টাকা, 700 টাকা ধরলাম। 700 টাকা ধরুন। ওইটা জৈব সার দেন তো? জৈব সার দিই, এক ট্রাক্টর সার দিই। সেটা কি কিনতে হয় না? না, সেটা বাড়ি থেকেই হয়। বাড়িতে গরু আছে আমাদের, গবাদি পশু। আর রাসায়নিক সার? রাসায়নিক সার ওই 10-26 যেটা বলে, ওইটা আমরা প্রয়োগ করি। ওটা ওই বিঘা প্রতি ওই 10 কিলো দিই আমরা। কাঠা 500? কাঠা 500। এটা যথেষ্ট? কারণ অনেকেই তো বিঘা 20 কেজি বা কাঠা 1 কেজি করে দিয়ে থাকেন। প্রতি বছর আমাদের কলাই চাষটা হয় ওই মাঠে, আর কোনো চাষ করি না, সারা বছর পড়ে থাকে। একবার বর্ষাকালে ধান হয়, আর অন্য কোনো চাষ হয় না। ওই জন্য জমিটা আমাদের জোরাল হয়েই থাকে। ইউরিয়া দেন? ইউরিয়া যদি একটু বৃষ্টিপাত হয় তাহলে অল্প দিই, বিঘা 5 কিলো দিই। শ্রমিকের খরচ? শ্রমিকের খরচ আপনার ওই 600-700 টাকা হয়। বিশেষ শ্রমিক লাগে না? না, বিশেষ শ্রমিক লাগে না। মানে তোলার জন্যে বা মাড়াই করার জন্যে সেগুলো কিভাবে হয়? তোলার সময় আমাদের গ্রামের যে কিছু মহিলা থাকে, ওনারা কেটে দেয়, এবং সেগুলো এনে বাড়িতে ট্রাক্টর দিয়ে মাড়াই করা হয়। দুটো লেবার দিয়ে আমাদের ঝাড়াই হয়ে যায়। এই যে ডাল শস্য, অনেকে বলেন যে এটার বিক্রির একটা সমস্যা আছে, আপনাদের কি কোনো সমস্যা হয়? সাঁইতে মার্কেটে আমরা সমস্যাটা হয় না, ওখানে আমরা নিয়ে গেলেই বিক্রিটা হয়ে যায়। বড় বড় ব্যবসায়িক আছে ওখানে, সাঁইতে মার্কেটে বিক্রিটা ভালো হয়। খোসাটা কি ছাড়িয়ে বিক্রি করেন নাকি আপনি খোসা সমেত করেন? খোসা সমেত করি। এটা কীরকম দাম পান? এটা 50 টাকা থেকে 55-60 এরকম হয়। ফলন কীরকম হয়? ফলন বিঘা প্রতি 2.5 কুইন্টাল থেকে 3 কুইন্টাল হয়। 5,000 টাকা যদি কুইন্টাল ধরে নিই, তার মানে প্রায় 12,500 টাকা। যদি 2.5 কুইন্টালও ধরি, যদি একটু বেশি ধরি তাহলে তো অনেকটাই হবে, কারণ সেক্ষেত্রে 3 কুইন্টাল এবং দামটা যদি 60 টাকা হয় তাহলে প্রায় 18,000 টাকা হয়ে যাবে। তার মধ্যে আপনি যে খরচের হিসেবটা দিয়েছেন তাতে 3150 হলো হিসেব মতো, 3200 বা আমি যদি 3,500 টাকাও ধরে নিই, 12,500 থেকে যদি আমি 3,500 টাকা বাদ দিয়ে দিই তাহলে প্রায় 9,000 টাকা। আপনি আমাকে বলুন রাব্বুল ভাই, 9,000 টাকা বিঘেতে লাভ, নিট লাভ কোন ফসলে হয়? এরকম লাভ কোনো ফসলে হয় না। আমরা যদি ধানের সঙ্গে তুলনা করি, বিশেষ করে বোরো ধানের সঙ্গে, বোরো ধানে কত লাভ হয়? ধান চাষে আমাদের তেমন কিছু লাভ হয় না। বিঘা 2,000 লাভ কোনো রকম থাকে, লেবারেই চলে যায় সব। ধান চাষে লাভ নেই। এই চাষে লাভজনক চাষ মসুর ডাল শস্য চাষটা লাভজনক চাষ। এখানে কি সেচ দেন? মসুর ডালে সেচ লাগে না আমাদের। মসুর ডালে সেচ লাগে না, আমাদের মাটিটা আলাদা মাটি। একবার একটু বৃষ্টিপাত হয়ে গেলেই আমাদের আর লাগে না, সেচ লাগে না। যদি সেচ দেওয়া হয়, ধরুন কিছু কিছু ক্ষেত্রে ফুল আসার সময় একটা হালকা করে যদি ছিটিয়ে সেচ দেওয়া হয়, সেক্ষেত্রে ভালো ফলন হয়। অনেকে বলেন আপনার মাটিতে লাগে না,
কিছু কিছু জায়গা আছে যেখানে লাগবে। সেই সেচের কতটা খরচ? কিছু কিছু জমিতে লাগে, সেই জমিগুলো খরচ এমন কিছু হয় না, একটু ছিটিয়ে জলটা দিতে হয়, বেশি সেচ দিলে হয় না। 1000 টাকা আমি ধরে নিতে পারি সেটাতে। 1000 টাকাও, হ্যাঁ 1000 টাকা হবে। তাহলে আমি আরও 1000 টাকা বাদ দিলাম, 8000 টাকা। বোরো ধানে এটা হবে কোথাও? কোথাও হবে না, এই চাষের মতো লাভ কোনো চাষেই হবে না। তবু আমাদের চাষি বন্ধুরা বোরো ধান চাষই করছেন, ডাল শস্যের চাষ করছেন না। অথচ 1 বিঘে বোরো ধান চাষ করতে যে জল লাগে সেই জলে ক বিঘে ডাল শস্যের চাষ হবে? 1 বিঘা বোরো ধানের চাষে যে জলটা লাগে, আপনার প্রায় 40 থেকে 50 বিঘে ডাল চাষ হবে। আপনার মাঠে বললেন 40 থেকে 50 বিঘে ডাল শস্যের চাষ হয়। এই 40 থেকে 50 বিঘে চাষ করতে মাত্র 1 বিঘেতে যা জল লাগে তাই হবে। আর ফলন আপনি যা হিসেব বলছেন, 5 বিঘে বোরো ধানের জমিতে যদি চাষ করি বা 4 বিঘেতে চাষ করি, 4 দুগুণে 8000 টাকা, আপনার 1 বিঘে ডাল শস্য সেটা দিয়ে দেয়। হ্যাঁ, দিয়ে দেয়। তবু চাষি বন্ধুরা ডাল শস্যের চাষ না করে বোরো ধানের জমিতে চাষ করছেন। এবার চাষিরা, সব চাষি তো সমান হয় না, কিছু জমি আছে সেগুলো ধান চাষ করতে হয়, আর আমাদের মাঠটা আলাদা আলাদা ভাগ করে চাষ হয়, কিছু ডিসি প্লটের মতো চাষ হয়। ওই কলাইয়ের মাঠটা আমাদের নামই কলাইয়ের মাঠ, ওই মাঠটাতে কলাই ছাড়া অন্য কিছু আমাদের হয় না। আপনার হয় না, আমি মানছি। এটা যদি আপনি আমাকে বলেন যে নিচু এলাকা, বৃষ্টির সময় বর্ষার চাষ, ওখানে অন্য কিছু চাষ হবে না, কিন্তু বড় মরশুমে কোন জমি জল থাকে? সব জমি তো শুকিয়ে যায়, সেক্ষেত্রে কেন ডাল শস্যের চাষ হবে না? হ্যাঁ, ডাল শস্য চাষ হবে যদি সাবমার্সিবল না চালায়, বড় চাষ না করে, তাহলে সব জমিতেই ডাল শস্য চাষ হবে। কিন্তু চাষি বন্ধুরা করছেন না। চাষি ভাইরা সব একত্রিত আস্তে আস্তে হবে, কারণ জলের ব্যবস্থা এবার কমে যাচ্ছে, আস্তে আস্তে সব ডাল শস্য চাষ করতে হবে, তাছাড়া উপায় নেই। কিছু কিছু মাঠে এখন সাবমার্সিবলে জল ওঠে না, সেগুলোতে ডাল শস্য চাষই হবে এবছর। আর একদিকে দেখুন, চাষি বন্ধুরা প্রায় প্রত্যেকেই জানেন যে যে মাটিতে একবার ডাল শস্য চাষ করা হয় সেই মাটি অত্যন্ত ভালো হয়ে যায়, সেই মাটিতে পরের চাষটা খুব ভালো হয়। আর বছরে 2বার ধানের চাষ করে মাটির অবস্থা অত্যন্ত খারাপ, সব চাষি বন্ধুরাই জানেন। আপনার যদি মসুর চাল চাষ করা হয়, ওই জমিতে কোনো সার লাগে না, আপনা আপনি বর্ষাতে ধান হয়ে যায়, এত সুন্দর মাটিটা তৈরি হয়ে থাকে। আর 2বার করে ধান চাষ করে মাটির কি হচ্ছে? মাটি খারাপ হয়ে যাচ্ছে, ধান ঠিক ভালো হচ্ছে না, বর্ষার ধানটাও কম হচ্ছে, মাটি খারাপ হয়ে যাচ্ছে, অনেক রকম কীটনাশক লাগছে, এই পরিস্থিতি। আমি অনেক চাষি বন্ধুদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা বলছেন যে যে জমিতে আমি বড় চাষ করি সেই জমিতে বর্ষাকালে 1 থেকে 1.5 কুইন্টাল ধান কম হবেই। প্রায় 2 কুইন্টাল ধান কম হয়, বড় চাষ করা হয় যে যে জমিতে, সেই জমিতে 2 কুইন্টাল ধান কম হয়। এখন 2 কুইন্টালের দাম হচ্ছে 4000 টাকা। বর্ষায় যদি আপনি 4000 টাকা করে কম পান, আপনার বড় চাষটা করে লাভটা কী হচ্ছে? কারণ বড়োতে আপনি বিঘেতে 4000 টাকা লাভ পাবেন। লাভটা হয় না, কিন্তু চাষি করে, চাষি তো এখন মানে বুঝে না, সব চাষি করে এখন, কিন্তু বড় চাষ করা মানে জমির ক্ষতি এবং লোকসানও হচ্ছে, জলের দাম লাগে, ওই অতটা খরচ হয় না, ডাল শস্যতে খুব অল্পতেই হয়। বহু সাবমার্সিবলের মালিক যারা, তারা বলছেন যে যে লেভেলে তারা জল পাচ্ছিলেন এখন আর পাচ্ছেন না। এখন আর সেই লেভেলে জল পাচ্ছে না, মানে সাবমার্সিবল এখন ফেলোয়ার প্রায়, এখন ডাল শস্য ছাড়া কোনো উপায় নেই চাষিদের। চাষির স্বাস্থ্যও ভালো থাকে, সবচেয়ে সস্তায় প্রোটিন হচ্ছে ডাল। হ্যাঁ, চাষির স্বাস্থ্য ভালো থাকবে এবং চাষিদের খাটনিটা কম হবে। যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি এটাই বলবো যে আপনারা ডাল শস্য চাষ করুন, কারণ এতে প্রচণ্ড লাভ আছে। ধান চাষে কোনো লাভ নেই, ডাল চাষে আপনার জমি ভালো থাকবে এবং বর্ষাতে কোনো জৈব সার লাগবে না, এবং ধানটাও ভালো হবে, 2 কুইন্টাল ধান বিঘা প্রতি বেশি হবে বর্ষাতে, এবং কলাইয়ের লাভটা বেশি, মসুর ডালের লাভ বেশি, অনেক বেশি, ছোলা কলাইয়ের লাভ বেশি। তো আপনাদের কাছে আমার এটাই বক্তব্য যে আপনারা ডাল শস্য চাষ বেশি করে করুন, এতে করে আপনাদের লাভজনক চাষ হবে এবং ভালো হবে। রাবুল আল ভাই, আপনার এই মূল্যবান পরামর্শের জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যারা অনুষ্ঠান শুনলেন
তাদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রচারিত হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।